আপনি ইসলামী দল করেন, ঠিক আছে, যান। মানুষ যদি জামাত ইসলামকে ভোট দেয় 2/3, তারা কনস্টিটিউশন পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ লিখো। মুক্তিযুদ্ধকে যারা ভুলিয়ে দিতে চায়, সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি বলাই দিন। শিবিরের ভ্যানগার্ডে আমরা আন্দোলন করছি, আমি তো হিজবুত তাহরির, আমি তো আল কায়দা, আমি তো আরো 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 শুনলে পরে শরীর কাটা দিয়ে উঠে। হাইনি বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমরা নাকি এখানে আল কায়দা হিজবুত তাহরির করার জন্য আমরা নাকি দেশ সৃষ্টি। তারপরেও আমি ফজলুর রহমান আল্লাহ উপরে কোন গৌরব করি না, আমার মতো একজন নিরীহ লোক, আমি বললাম ঠিক আছে, আপনাদের সব মানি, আপনারা শরিয়া আইন করবেন করেন, আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাম বদলায় ফেলবেন ফেলেন, 71-এ মুক্তিযুদ্ধ ছিল না করেন, 47-24-কে মুক্তিযুদ্ধ ঘোষণা দেন। কিন্তু এইভাবে তো হবে না। যদি এটা ঘোষণা প্রতিষ্ঠিত করতে হয়, লেট আস গো টু দ্য পিপল অফ দি কান্ট্রি, মানুষের কাছে যাই, মানুষকে জিজ্ঞাসা করেন 18 কোটি মানুষ হলো বাংলাদেশের মালিক। আপনি শরিয়া আইন করতে চান, আপনি ইসলামী দল করেন, ঠিক আছে, যান। মানুষ যদি জামাত ইসলামকে ভোট দেয় 2/3, তারা কনস্টিটিউশন পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ লেখো। অন্য দলকে যদি দেয়, কমিউনিস্টদেরকে, তারা লেখো। যে দেশ কমিউনিস্ট দেশ, এটা কিউবার মতো হয়ে গেছে। আবার কাউকে যদি ভোট দেয় গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ তো আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কিন্তু পাবলিকের ভোটের মাধ্যমে আসতে হবে, পাবলিকের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসতে হবে পার্লামেন্টে। যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে সংবিধান পরিবর্তন করবে। খালি বাক বাকুম করলে চলবে না। আমি একা একটা নেতা হয়ে গেছে, 6,000 ভোট পাইছে। সর্বশেষ নাকি একটা লোকে 13,000 ভোট পাইছে। সে এখন বলে যে আমি তো তুরস্কের খলিফা, উসমানিয়া বলেন খলিফা, বাংলাদেশের নাকি উনি খলিফা। এবং আগামী ইলেকশনেও 10% ভোট পাইতে যে দলটির খুব কঠিন হবে, সেই দলটি এখন সারা দেশের সবাইকে 2 সাপের 1 বিষ নৌকা ধানের শীষ বইলা, বিএনপি হলো চোর, বিএনপি হলো চান্দাবাজ ধান্দাবাজ, এরাও দেশ চালাইতে পারবে না, এক দল খাইয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য ইলেকশন চাই, এইসব কইয়া মাঠে মাঠে ওয়াজ মাহফিল সৃষ্টি করিয়া, ওয়াজের নামে রাজনৈতিক বক্তৃতা করিয়া এই দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যে পর্যায়ে গেলে পরে মানুষ মনে করবে এই দেশে বুঝি ধর্মের নামে ব্যবসা করার রাজনীতি ছাড়া আর কিছু নাই। এখন একটু দাঁড়াইছি, আমরা বলছি না না রে, আছি কিন্তু রে, মানুষ কিন্তু এদেশে আছে। মুক্তিযুদ্ধের মানুষের সংখ্যা হলো দেশের 90%। একটা লোক নামাজ রোজা তেমন করে না, একজন মুসলমান, কলকাতাতে 44 সনের রায়ট হইল। সেই রায়টে ওই যে মুসলমান যে গাঞ্জা খাইতো, পয়সা পয়সা মদ খাইতো, তারা যখন শুনলো যে কলকাতাতে বড় মসজিদ ভাঙিয়ে ফেলবো, না কোথা মসজিদ, মোল্লারা সব ফলাই গেল গা। গাঞ্জা খাইতো, মদ খাইতো, গুন্ডামি করতো, ওরা দৌড়ায় গেল রামদাউলে, আয় দেখি আমার মসজিদ কে ভাঙবে। ঠিক তেমনি যারা মনে করছিল যে মুক্তিযুদ্ধ কইলেই বুদ্ধি বাইশে যাইব গা, মুক্তিযুদ্ধ চলে যাইব গা, স্রোতে চলে যাইব, না, এই দেশে 90%-এর উপরের লোক মুক্তিযুদ্ধকে পছন্দ করে, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে। মুক্তিযুদ্ধের তার বাপের নামকে যে মুক্তিযোদ্ধার সন্তান, তার বাবা রিক্সাওয়ালা হইলেও সেই মুক্তিযোদ্ধা বলে, আমরা চেনেন না, আমি রিক্সা ভাই, কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধা। এই গৌরব এখনো বাংলাদেশে আছে। কিন্তু রাজাকারের কমান্ডার যে ছিল, তার 5,000 কোটি টাকা হয়েছে, কিন্তু কোথাও দাঁড়ায় বলতে পারে না আমারে চিনেন না, আমি কিন্তু রাজাকারের কমান্ডার ছিলাম, এই কথাটা কিন্তু বলতে পারে না। কাজে এটা মুক্তিযুদ্ধের দেশ, আমরা সেই পথে চলছি। দল বিএনপি, এখন আমি খুব আশাবাদী, বিএনপি একবার যদি আঙ্গুল তুলে কয় মুক্তিযুদ্ধের বাইরে, মুক্তিযুদ্ধের নামে কোনো কথা হবে না, মুক্তিযুদ্ধকে অপমান করে কোনো কথা হবে না, কই ভাষ্য যাইব, কই ভাষ্য যাইব। হ্যাঁ, আমি মনে করি এখনো তারা এইসব চক্রান্ত করছে। 21শে ফেব্রুয়ারি মাস, আমি কোনো গান শুনি নাই, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানটি আমার কানে আসে না। আমি আল্লাহর কসম কয়ে বললাম, আল্লাহকে হাদির নাদি দেন না, বললাম হে আল্লাহ, তোমাকে আমি হাদির নাদি দেন না, বললাম আজকে 23শে ফেব্রুয়ারি, এখন পর্যন্ত আমার 21শে ফেব্রুয়ারি চলে গেছে, কিন্তু আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানটা কিন্তু আমি শুনি নাই। এইসব রাজাকারের বাচ্চারা 21শে ফেব্রুয়ারি মাঠটাকে বানাইছে
একটা সাম্প্রদায়িক মাঠ। বাংলা একাডেমি থেকে বানাইছে একটা সাম্প্রদায়িক একটা বিল্ডিং, আর 21শে ফেব্রুয়ারি ফুল দেওয়াটাকে বানাইছে বেদা। না বাইরে গিয়ে মানুষকে দেখানোর জন্য রাষ্ট্রীয় অনুষ্ঠান করছে, ইউনূস সাহেব একটু বক্তৃতা করছে 21শে ফেব্রুয়ারি খুব আমাদের জাতির মুক্তি সংগ্রামের প্রথম সোপান, কিন্তু উনি আমার কাছে মনে হয় মনে আর মুখে এক না, অথবা উনি যা বলে তা করতে পারে না বা বিশ্বাস করে না। এই কারণে, কারণ তার আশেপাশে যারা আছে তাকে বিশ্বাস করতে দেয় না এবং করতে দেয় না। এই কারণে আমি তাকে বলি বৈরাম খা। ইউনূস সাহেব বলেন বৈরাম খা, উনার কোনো ক্ষমতা নেই। আর যদি রিয়েল ক্ষমতা থেকে থাকে তাহলে ইউনূস সাহেবকে আমি বলি, ও ইউনূস সাহেব, আপনি বয়স 84 বছর বলেন, আল্লাহর রহমত, আপনাকে আমি মাথার তাজ মানি, কিন্তু আমার বয়স 77। আপনি নোবেল প্রাইজ পাইছেন, আপনাকে সেলিউট। আমিও কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি কিন্তু মুক্তিযুদ্ধ করেন না ইউনূস সাহেব, এটা এখন আমাকে বলতে হবে। আমি মুক্তি এই দেশটা সৃষ্টি করছি বলে আপনি নোবেল প্রাইজ পাইছেন বাংলাদেশের ইউনূস সাহেব। আপনি কিন্তু পাকিস্তানের ইউনূস সাহেব, বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে আমরা বানাইছিলাম বলেই উনি নোবেল প্রাইজ পাইছে। পাকিস্তান থাকলে উনি নোবেল প্রাইজ পাইতেন না, এটা আমার বিশ্বাস। কাজে উনাকে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে আপনি 21শে ফেব্রুয়ারিতে কোন ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বই বিক্রি করতে দেন নাই। এই বাংলাদেশে আপনি নাটক, নোবেল সব বন্ধ করছেন। এই বাংলাদেশে আপনি মহিলা সমিতিতে যে নাটক হইতো, যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকের সঙ্গে কন্টেস্ট করতো, সেটা বন্ধ করছেন। মহানগর নাট্য মঞ্চ বন্ধ করছেন। ফুটবল খেলা, ওই দিন দেখলাম আপনি ওই যে মনে এবং মুখে আপনি এক না। আপনি ফুটবল, মহিলা ফুটবল, মেয়ে নারী ফুটবলদেরকে আপনি 21শে পদক দিচ্ছেন, অথচ নারী ফুটবল আপনি সব জায়গাতে বন্ধ করে দেওয়াচ্ছেন আপনার আমলে। আপনি দিচ্ছেন, এটা এখন আমি বলতে চাই না, যারা বন্ধ করতেছে তৌহিদি জনতার নামে। এরা কারা, কাদের সন্তান, এদেরকে আপনি বের না করলে বুঝে যাবে এদের পেছনে আপনার মদত আছে। সেইভাবে এই দেশটাকে এখন আফগানিস্তান বানাইতেছে। ক্লাস 5-এ বেশি মেয়েরা পড়তে পারবে না। এখন হিজাব বন্টন করার একটা সাংঘাতিক ধরনের উৎসাহী ভাব চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গাতে, রমনা পার্কে হাঁটতে গেলে কিছু লোক কানে কানে আইসা বলে মেয়েদেরকে কালকে আসলে বুরকা পরে আসবেন, হিজাব পরে আসবেন। আমি আপনাকে প্রথম বলে রাখি, ভুল বুঝাবুঝি, যে মেয়েটি হিজাব পরে নিজে নিজে, বা তার বাপে হিজাব পরায়, বা তার স্বামী হিজাব পরা, বা নিজে পরে, সেও আমার মা, সেও আমার বোন বা মেয়ে। যে মেয়েটি সেলোয়ার কামিজ পরে, সেও আমার মা বা বোন, স্কুলে যায়। যে মেয়েটি শাড়ি পরে বিশ্ববিদ্যালয়ে যায়, সেও আমার মা বা বোন। যে মেয়েটি সিনেমায় অভিনয় করে, নাটকে অভিনয় করে, শাড়ি পরে বা ব্লাউজ অপরিয়া, অন্যান্য কাপড় পরিয়া, সবাই আমার মা বা বোন। কে হিজাব পরলো, কে পোশাক পরাটা যার যার ব্যক্তিগত অধিকারের প্রশ্নে পড়ে, পছন্দের প্রশ্নে পড়ে। কিন্তু বাংলাদেশে আজকে সেইটাও চলছে। ওই আফগানিস্তানের ক্লাস 5-এর বেশি মেয়েরা পড়তে পারবে না গোপনে, যেমন আইসা পরে পাকিস্তানে লেখাপড়া করার জন্য। আমাদের দেশ বোধ ওই দিকে যাচ্ছে। আমি যে ছেলেরা এখন নেতৃত্ব করতেছে, দল করতেছে, দল করুক, আমি তাদেরকে আগে অভিনন্দন জানাইলাম। কিন্তু যে ছেলেরা সিংহাসনে বৈশা থেকে দল করতে চায়, বলে যে দিন দল হবে আমি নেতা হবো, সেই দিন আমি পদত্যাগ করবো। লোভের তো একটা সীমা থাকা দরকার। এই দলটা যদি সরকার মদত দেয়, ইউনূস সাহেব উনি বিদেশে বিদেশে বলে বেড়াচ্ছে ছাত্রদের একটা দল হবে। ছাত্রদের আবার রাজনৈতিক দল কি? ছাত্রদের আবার রাজনৈতিক, তিনি তো 3টা জেনারেশন নষ্ট করে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়কের নামে এবং দল করিয়া। এখন যে ছেলেটি ক্লাস 9-এ পড়ে, হেও স্বপ্ন দেখে আমি তো সমন্বয় করবো স্কুলে, আমারও কোটি খানেক টাকা হবে, আমি কলেজের সমন্বয়ক হবো, আমি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের চাকরি করবো, এটা চাকরি মনে করে। সারা দেশব্যাপী এটা এমন এক ক্যান্সারের মতো রূপ নিছে যে সারা দেশে এখন সবাই সমন্বয়ক হইতে চায়, টাকা রোজগার করতে চায়, লেখাপড়া সব বন্ধ। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন যেটা চলতেছে, বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র সমাজের নামে ওই যে শিবির নামধারী জামাতের যে দল, তারা গিয়ে সাধারণ ছাত্র সমাজের কেমোফ্লেজ করিয়া গোপনে গোপনে ওই ছাত্রলীগের ছাত্র দলের ভিতরে ঢুকিয়া বা এমনি রাজনীতি, সাধারণ আর কাউকে ছাত্র রাজনীতি করতে দিবে না। ধ্বংস হয়ে যাচ্ছে দেশ। এই অবস্থায় দাঁড়াইয়া আপনি যে জিজ্ঞাসা করছিলেন আমরা কেমন আছি, আমরা এই দেশে এখন ভালো নাই।
আমরা এখন চেষ্টা করতেছি। আমি গেছিলাম 19 তারিখে কিশোরগঞ্জ, লাখখানেক মানুষের জনসভা হয়েছে। কালকে গেছিলাম ময়মনসিংহ, হাজার হাজার মানুষের জনসভা হচ্ছে। আগামীকাল যাব রাজশাহী, আশা করি তাই হবে। আমি সব জায়গাতে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এবং বেগম খালেদার নির্দেশে, দলের নির্দেশে আমরা সবাই বলতেছি ইলেকশন দেও, ইলেকশন দেও, ইলেকশন দেও। এটা হবে জাতীয় সংসদ ইলেকশন। তাহলেই বাংলাদেশের যে ট্রেনটা এখন বিচ্যুত হয়েছে সেই ট্রেনটা সঠিক লাইনে উঠবে। সব দেশটা এখন এই অবস্থাতে আছে। এখন একটা এটার থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। এইটাকে আবার চক্রান্তকারীরা, আমি বলবো চক্রান্তকারীরা বিভিন্ন ধরনের কথা বলতেছে, রং বেরঙ্গের কথা। সেই রং বেরঙ্গে স্থানীয় সরকার ইলেকশন হোক আগে, বিচার হোক আগে, সংস্কার হোক আগে, বাংলাদেশের নামটা বদল হোক আগে, এইসব কইয়া যাতে বিনা নির্বাচনে, বিনা ভোটে অনির্বাচিত সরকার বছরের পর বছর অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকতে পারে, সেই লোভে এবং লাভে, সেই আকাঙ্ক্ষায় দেশটাকে, আমি মনে করি তারা যে বলে, ওই যে ছেলেটা মাহফুজ আলম বলছিল গৃহযুদ্ধের দিকে যাবে, সিভিল ওয়ার, আমার কেন জানি মনে হয় আল্লাহ আমি এটা চাই না, সিভিল ওয়ার আমি চাই না, কিন্তু দেশটা যেন সেদিকেই যাচ্ছে। আমার কথা হলো যে দেখেন, দলের যে মূল যে সিদ্ধান্তমূলক যে ব্যাপারগুলো, ডিসিশন মেকিং, এটার আমি কেউ না। এটা হলো প্রধান নেতৃত্ব এবং স্থায়ী কমিটি, তারা নেয়। আর জামাতের সাথে যখন রিলেশন হয়েছিল, একসাথে সরকার করছিল, তখন আমি বিএনপি করতাম না। আমি 2006 সনের পরে বিএনপিতে আসছি। যখন বিএনপি কেউ করে না, খুব দুর্দিন বিএনপির, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডাকছে, আমি বিএনপিতে গেছি। কাজেই আমি আসার পরে বিএনপির সঙ্গে জামাতের সেই রিলেশনটা আর কোনোদিন গড়ে ওঠে নাই। তবে মাঝে মধ্যে দেখছি আমাদের মার্কাটা তারা দিছে, কিন্তু একসাথে ইলেকশন হয়েছে বা হয়েছে সেটা পরের কথা, কিন্তু আমাদের মার্কা নিয়ে তাদের দাঁড়িপাল্লা মার্কা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের মার্কা নিয়ে তারা তাদের রাজনৈতিক যে অস্তিত্ব টিকায় রাখছে। এখন তারই প্রতিদান দিতেছে 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ বইলা। এই প্রতিদানটা তাদের কাছ থেকে আমরা পাইতেছি।